জয় গুরু দাদা, বন্দে পুরুষোত্তম। আপনি সৎনামের জপের যে ক্রিয়া পদ্ধতি সেটি সম্পর্কে যে প্রশ্ন উত্থাপন করেছিলেন, লয়, গতি এবং ছন্দ বিষয়ক, তো সেটি আমি প্রথমে লিখিতভাবে তার দয়াতে নিবেদন করেছিলাম। যে কোনো কারণবশত আপনার হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে, সবারই কথা, এটা কোনো ব্যাপার নয়। এবং সে আমলে আরো যারা যারা লীলা পার্শ্বদ ছিল, জ্যোতিরিত্বিক কালিদাস মজুমদার, যার সঙ্গ পাওয়ার সৌভাগ্য হয়েছে, যিনি নামধ্যানের মাধ্যমে নিজের দেহ থেকে বেরিয়ে আসতে পারতেন, এবং দীনবন্ধু ঘোষ, যার মধ্যে ঠাকুরকে জিজ্ঞাসা করার ফলে তার মধ্যে এই যে যৌগিক অষ্টসিদ্ধির বিকাশ কিভাবে হয় সেটার নিদর্শন ঠাকুর তাকে নির্দিষ্ট পদ্ধতিতে নাম করিয়ে সেটা দেখিয়ে দিয়েছিলেন। স্পেন্সার সাহেবের সাথে আমার কথা হয়েছে, এটা 78 সালের কথা বলছি। স্পেন্সার সাহেব ঠাকুর নিজেই বলছেন যে তার নাম জপ করতে 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 তার ভিজুয়াল সেন্টার, দর্শন কেন্দ্র এত শক্তিশালী হয়েছিল যে তিনি অন্ধকারেও ঘুরে দেখতে পেতেন। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি সেটা ডিটেলসে বলেও ছিলেন, সেটা অনেক লম্বা কাহিনী, আমিও সেই প্রসঙ্গে ঢুকছি না, জাস্ট এগুলো টাচ দিচ্ছি মাত্র। অধ্যাপক অনিল কুমার সরকার, কিরণচন্দ্র মুখার্জি, বিভূতিভূষণ মিশ্র, এরা এই যে উষা নিশায় মন্ত্র সাধন প্রায় সারা রাত এরা নাম জপের অভ্যাস করেছেন, এটা আমি সামনে উপস্থিত থেকে দেখেছি। তো সেসব অনেক লম্বা ইতিহাস আছে। আর নামের মহিমা ভক্তগণ যুগে যুগে উপলব্ধি করেছেন। তবে এর মধ্যে কথা আছে, ঠাকুর যেটা বলেছেন, দরদ ভরা ইষ্টে টান, তবেই সিদ্ধ জপ আর ধ্যান। মেকানিক্যালি একটা কিছু পাবো, আমার ভেতরে কিছু মিরাকুলাস পাওয়ার আসবে, এরকম ব্যাপার থাকলে পরে কিন্তু সাধকের গতিপথ বা লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ভ্রান্তির দিকে যেতে পারে। অনেক সিদ্ধ সাধকের এইরকম সাধনার ফলে, শব্দ জ্যোতি দর্শনের ফলে তাদের কিন্তু ইষ্টের টান খুব অধিকতর না থাকার ফলে সেই শক্তির কিন্তু বিচ্যুতি ঘটেছিল, অপচয় ঘটেছিল। এরকম বহু নিদর্শন আমি জানি, এবং এটা যুগে যুগেই আছে। যাই হোক, এবার প্রসঙ্গতে আসি। সৎনাম জপের যে বিধি যেটা দিয়েছেন, সৎনামটা আসলে কি? ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, এ মেকানিক্যাল কম্পোজিশন অফ এ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। মানে সেই যে অনাহত নাদ যাকে বলা হয়, সেই অনাহত নাদের কম্পনের যে ভাষাগত রূপ, সেটাই হলো বীজ মন্ত্র। এটা তথাকথিত কোনো অক্ষর নয়। এবার এটার মূলে যে ভাইব্রেশনটা রয়েছে, সেই ভাইব্রেশনটা আসলে কি? বৈজ্ঞানিকরাও বলছেন সৃষ্টির মূলে রয়েছে ভাইব্রেশন, স্পন্দন। পজিটিভ নেগেটিভের আকর্ষণ বিকর্ষণ বিরমণ,
অ্যাট্রাকশন, রিপালশন অ্যান্ড স্ট্যাগনেশন। এই ক্রিয়ার ফলে ভ্যারাইটিস ডিগ্রি অফ ভাইব্রেশন এবং তার ফলে এই বস্তু জগতের সৃষ্টি। পঞ্চভূত তত্ত্ব তার মধ্যেও এটা পড়ে। এ নিয়ে বিস্তর কথা আছে। কথা প্রসঙ্গের তৃতীয় খণ্ডটা যদি আপনি পড়েন, কথা প্রসঙ্গের তৃতীয় খণ্ড, আবার বলছি, কথা প্রসঙ্গের তৃতীয় খণ্ড, সেখানে কিন্তু এগুলো ঠাকুর বিস্তারিত অনুভূতি সম্বন্ধে বলতে গিয়ে বিশালভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছেন। সুরেশচন্দ্র মুখোপাধ্যায় লিখিত, তিনি প্রথমে আগ্রা দয়ালবাগের দীক্ষিত ছিলেন। পরবর্তীকালে ঠাকুরের সংস্পর্শে এসে তিনি ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজের জীবনপাত করেছেন এবং তার লেখা যে দুটো বই, এই নাম ধ্যান সাধনা এবং ভজনের উপর, একটি হলো তপপ্রকাশ, একটি হলো তত্ত্বকণা। এই দুটি বই তপবন প্রকাশনা কলকাতাতে সেখানে পাওয়া যায়। সেখান থেকে আগ্রহী হলে পরে যে কেউ অনুসন্ধান করে এটা জোগাড় করে নিতে পারে। খুবই কার্যকরী যাদের সাধন ভজনের গুরুতত্ত্ব সম্বন্ধে জানার ইচ্ছে আছে এবং সেই পথে গভীরে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, এই যে নাম জপের যে ক্রিয়া, তার মধ্যে সদ্গুরুর প্রতি তীব্র অনুরাগ, এটা প্রথম শর্ত। এবং একই সাথে যেটা লাগবে সেটা হচ্ছে সদাচার। আগে বাহ্যিক প্রকরণগুলো বলে নিই, যেগুলো অতীব প্রয়োজনীয়। এগুলো না হলে পরে কিন্তু কোনো টেকনিক, কোনো কৌশল কাজে লাগবে না। তার মধ্যে হচ্ছে সদাচার, শারীরিক সদাচার, মানসিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। মানসিক সদাচারটা হচ্ছে মনকে বিশুদ্ধ এবং পবিত্র রাখা, দ্রোহমুক্ত রাখা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, ঘৃণা, অশ্রদ্ধা, এই সমস্ত নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকা। কারণ মন যদি বিশুদ্ধ এবং পবিত্র না থাকে, তাহলে কিন্তু মনের যে স্থিরতা এবং সূক্ষ্ম যে ধ্যান শব্দ এসছে ধৈ থেকে, মানে চিন্তা, গভীর মননশীলতা, সেটা কিন্তু আসতে চাইবে না। কারণ মস্তিষ্ক কোষ অস্থির এবং স্টিমুলেটেড হয়ে থাকবে, ইরিটেটেড হয়ে থাকবে, ফলে কনসেন্ট্রেশনটা আসবে না। এবং ধ্যানের যে গভীরতা বলতে যেটা বোঝায়, নাম ধ্যানের যে গভীরতা, সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে যাবে। সেই জন্য শারীরিক সদাচার মানে শারীরিক পবিত্রতা বজায় রাখা, মানসিক সদাচার যেটা একটু আগে বলা হলো, এবং আধ্যাত্মিক সদাচার। আধ্যাত্মিক সদাচার মানে একনিষ্ঠ হওয়া, বহুনৈষ্ঠিক নয়। অর্থাৎ সদ্গুরু, যিনি আমার ধ্যানের প্রতিমূর্তি, নামের প্রতিমূর্তি, নামের প্রতীক, সৎনামের প্রতীক, যেখানে বলা হয়েছে ধ্যান মূলং গুরুমূর্তি, মন্ত্র মূলং গুরুমূর্তি। তো ধ্যান এবং মন্ত্রের মূল হচ্ছেন কিন্তু সেই সৎনামের যিনি প্রতীক, সদ্গুরু পুরুষোত্তম। তাকে বাদ দিয়ে ধ্যান সিদ্ধি কিছুতেই সম্ভব নয়। তাহলে এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তাহলে কি হবে, যে সাইকিক্যাল যে কনসেন্ট্রেশনটা, পিন পয়েন্ট কনসেন্ট্রেশন, ওরা আসতে চাইবে না, বাইফার্কেটেড হয়ে যাবে। এবং বাইফার্কেশন এসে গেলে পরে স্বাভাবিক কনসেন্ট্রেশন আসবে না। এবং আমাদের যে সেরিব্রামের যে হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটারের যে কোষগুলো, যেগুলো জাগ্রত হলে পরে, একমাত্র মানুষের এই কোষগুলো আছে, নিউরনগুলো আছে, যে কোষগুলো নামের ভাইব্রেশনে জাগ্রত হলে পরে সে গভীর অন্তর্দৃষ্টি, গভীর দূরদৃষ্টি, গভীর পরিণাম দৃষ্টি এবং উচ্চতর বোধ, মন মানসিকতার অধিকারী হয়। এক কথায় সুপ্রামেন্টাল লেয়ারে সে যেতে পারে এবং স্থূল সূক্ষ্ম কারণ স্তরের যে দর্শন,
সেটা তার অনুভবের মধ্যে আসে। তো সেটার জন্য এই 3 ধরনের সদাচার আগে অত্যন্ত জরুরি, এবং ইষ্টের প্রতি তীব্র অনুরাগ। তারপরে আসছে স্থির চিত্তে স্থির মনে নাম জপ এবং ধ্যানের অভ্যাস করা। এই প্রসঙ্গে ঠাকুরের এটা অনেক দিক নির্দেশ দেওয়া আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কর্মে মক্ষ করো জ্ঞানে গুণে হবে বলি। এ হচ্ছে মূল মেকানিজম। এবার নাম করতে যে তাড়াহুড়ো করা চলবে না, কোনো নার্ভ মানে স্নায়ু এবং মনের উপরে কোনো চাপ সৃষ্টি করা যাবে না। জবরদস্তি করে আমি এক্ষুনি একটা কিছু ফল পেতে চাইছি, এরকমটা কিন্তু হবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। কারণ এটা একটা সাউন্ড ভাইব্রেশনের এফেক্ট। এটা যদি ভুল হয় তাহলে পরে কিন্তু মস্তিষ্ক কোষ এবং স্নায়ুমণ্ডলীর উপর একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়ে সাধকের কিন্তু গুরুতর ক্ষতি হতে পারে, এবং সেটা হয়েওছে, তার বহু ঘটনা আমি জানি। তো সেই জন্য নাম জপের যে নিয়ম সেটা হচ্ছে তালে তালে, লয় এবং ছন্দ বজায় রেখে। লয় মানে হলো গতি। এবার ছন্দটা কি বলি? গতিটাকে বিভিন্ন মাত্রাতে বিভক্ত করা যায়। যেমন সমছন্দ। সমছন্দটা কিরকম? যারা গান বাজনার লাইনে আছেন তারা এটা জানেন ভালো। লয় 3 ধরনের হয়: বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়, অতি দ্রুত লয়। তো প্রথমে বিলম্বিত লয় দিয়ে শুরু করতে হয়, মানে যেটাকে ধীর লয় বলা হয়। তারপরে মধ্য লয়, তারপরে দ্রুত লয়, তারপরে অতি দ্রুত লয়। সব জিনিসেই কিন্তু, সব সাধনাতেই কিন্তু এটা, যেমন স্বর সাধনাতে লাগে, যারা বাদ্যযন্ত্র শেখে তাদেরও লাগে, নাম সাধনা যেখানে করা হয় সেখানেও লাগবে। তো সেই জন্য এবার যদি এটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি যে এই মাত্রাভিত্তিক ছন্দটা কিরকম হয়। যেমন সমছন্দ 1 2 1 2 1 2 1 2, এটা হলো সমছন্দ। দোদুল্যমান ছন্দ সমছন্দ 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, যেটা দাদরা ছন্দ আছে বা খামটা ছন্দ আছে। সাংগীতিক পরিভাষা দিয়ে বললে একটু সুবিধা হয়। আবার বিষম ছন্দ। বিষম ছন্দটা কিরকম? যেটা সমভাবে যাচ্ছে না, বিষম। যেমন 1 2 1 2 3 1 2 1 2 3। তালের ক্ষেত্রে কিভাবে বলা হয়? ধি না ধি ধি না তি না ধি ধি না, এটা হলো বিষম ছন্দ। আবার ধি ধি না ধি না ধি না, 7 মাত্রার ছন্দ। আগেরটা 10 মাত্রার ছন্দ ছিল, 7 মাত্রার ছন্দ, এটাও বিষম ছন্দ, তেওড়া তাল। আগেরটা ছিল ঝাপ তাল। আবার যদি বলা হয় তি তি না ধি না ধি না, 7 মাত্রার তাল, এটাও বিষম ছন্দ। এবার ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা তিন তিন তা তেটে ধিন ধিন ধা, যে সমান সমান যাচ্ছে, এটা হলো সমছন্দ, এটা ত্রিতাল বলা হয়। আবার ধা গে তে টে না কে ধীনা, ধা গে তে টে না কে ধীনা, এটাও সমছন্দের তাল হলো। তো নামের যে গতি সেটা কিন্তু সমছন্দে চলবে। অর্থাৎ আমাদের এই সৎনামের 4টে অক্ষর আছে:
এটা দীক্ষিত মাত্রই জানেন। তো প্রথম ভাগের উচ্চারণটা মোটামুটি সবাই জানেন। পরের যে দুটো, সেটা আমি বিশেষ করে বলছি। এটা আমি জোরে বলছি, কিন্তু আসলে এটা বলতে হবে মনে মনে। বীজ মন্ত্র উচ্চারণ হয় কিন্তু জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না। পরের যে দুটো শব্দ রয়েছে, সেটা বেশিরভাগ মানুষ কিন্তু ভুল করে স্বামী বলে, কিন্তু উচ্চারণটা কিন্তু স্বামী। মানে যে বটা, যে দন্তস্বয়ের নিচে যে বটা দেওয়া আছে, সেটা হবে বটা হবে, উচ্চারণটা হবে ওয়া। আমরা দেখি আমাদের স্বরমালাতে দুটো ব আছে, কিন্তু একটা প ফ ব, আবার একটা আছে অন্তস্থ জ বসিল ল ব। দুটো বয়ের উচ্চারণ কিন্তু দুরকম। এই ক্ষেত্রে যে বটা হবে, সেই বয়ের উচ্চারণটা হবে কিন্তু ওয়া। তাহলে কি দাঁড়ালো? স্বামীর উচ্চারণটা হবে স্বামী, স্বামী। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা ভুল হলে ঠিক অ্যাকুরেট ভাইব্রেশনটা আসবে না। এবং সেটা কিন্তু মনে মনে বলতে হবে। জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না। আজ্ঞা চক্রে মনস্থির করে, আজ্ঞা চক্র অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে, যেটাকে তেষ্টাতিল বলা হয়, আজ্ঞা চক্র, পিনিয়াল গ্ল্যান্ড যেখানে রয়েছে, দুই ভ্রুর মাঝখানে একটু ভেতরের দিকে, এখানে হালকা ভাবে মনস্থির করতে হবে, কোনো টেনশন ফ্রি অবস্থায়, রিল্যাক্স মুডে। টেনশন থাকলে, মনের মধ্যে কোনো বিক্ষোভ ভাব, দ্রোহ ভাব থাকলে কিন্তু এখানে আজ্ঞা চক্রে প্রেশার পড়বে। এটা কিন্তু ক্ষতির কারণ হতে পারে। কারণ আমাদের স্নায়ু এবং মস্তিষ্ক খুব সূক্ষ্ম এবং অতীব সুকোমল। সেখানে প্রেশার পড়লেই কিন্তু মুশকিল আছে, হিতে বিপরীত হয়ে যেতে পারে এবং তার রিপেয়ার করা খুব শক্ত। বহু সাধক কিন্তু অ্যাবনর্মাল হয়ে গেছে এই ভুল ক্রিয়ার ফলে। এরকম বহু ঘটনা আছে, সব মতেই আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না এখন। তাহলে পরে এইবার আমি সংখ্যা দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। চারটে অক্ষরকে আমি 1 2 3 4 নিলাম। সংখ্যা দিয়ে একবার বলবো, তারপরে সা রে গা মা এটা দিয়ে বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন প্রথমে সারেগামাটা বলি, যখন মানুষ অভ্যাস করে, প্রথমে ধীর লয়ে শুরু করে, ছন্দটা কিন্তু সমান থাকে। সেখানে কিন্তু লয় মানে গতি, গতিটা কিন্তু ঠিক সমান থাকবে। যেমন সা রে গা মা, সা রে গা মা, সা রে গা মা। এটা হলো এক গুণ, একটা একটা। সা রে গা মা, এক মাত্রায় একটা স্বর। এবার মাত্রাটা একই থাকছে, গতি একই থাকছে। সা রে গা মা, 1 2 3 4। বীজ মন্ত্রটা কিন্তু আমি 1 2 3 4 দিয়ে বলছি, সারেগামা দিয়ে বলছি। বীজ মন্ত্রটা কিন্তু ওইভাবে একটা একটা করে মনে মনে। তাহলে 1 2 3 4 সমান সমান গতি হচ্ছে। এটা এখন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকম ছন্দ বদলালে হবে না, সমছন্দ একই রকম থাকতে হবে। বৃদ্ধিটা কিভাবে করব, তার অঙ্কটা কিরকম না, সা রে গা মা, সা রে গা মা, 1 2 3 4। বীজ মন্ত্রটা এরকম, প্রত্যেকটা অক্ষর একটা একটা করে। এবার এটাকে ডাবল করব। যখন এটা বেশ রপ্ত হয়ে আসবে এক এক মাত্রায়, তাহলে এটাকে ডাবল করব। সেটা কিরকম? প্রথমে বলেছিলাম 1 2 3 4, গতিটা কিন্তু একই আছে, সমছন্দে। এবার কি বলবো, গতিটা ওরকমই থাকবে, কিন্তু ডাবল হয়ে যাবে। কিরকম? সা রে গামা, সা রে গামা, সা রে গামা। বীজ মন্ত্রটাও ঠিক ওরকমই হবে। তাহলে কি ছিল?
এক, দুই, তিন, চার। তাহলে কি দাঁড়ালো? সারে গামা, সারে গামা, সারে গামা। প্রথমে কিরম শুরু করেছিলাম? এক 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 করে সারে গামা। গতিটা কিন্তু একই থাকলো। মাত্রা ছিল 1 গুণ, এবার মাত্রাটাকে বৃদ্ধি করলাম 2 গুণ। সারে গামা, সারে গামা, সারে গামা চলছে। এটাও যখন ভালো মতন রপ্ত হয়ে গেল, তখন এক মাত্রাতে পুরো চারটে গিয়ে বলতে হবে, কিন্তু গতিটা একই থাকবে। কিরকম? 1, 2, 3, 4 সারে গামা। তাহলে যখন বাড়ালাম, ডাবল করলাম যখন, সারে গামা, সারে গামা, এটা হলো। এবার ওই গতিটা ওরকমই থাকলো, মাত্রা ওরকম থাকলো, তাহলে এক মাত্রায় আমি চারটেকে নিয়ে আসলাম। সারে গামা, 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 সারে গামা। দ্রুত হলো। এবার এর ডাবলে যখন আমি যাব, তখন কি হবে? এটা 8 বার, মানে একটাই মাত্রা, গতি একই থাকছে, ছন্দ একই থাকছে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4 সারেগামা, 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 সারেগামা। 8 গুণ হয়ে গেল, মানে একটা মাত্রায় 8 বার আমি বলছি। ঠিক এইভাবেই কিন্তু বীজ মন্ত্রটাকে বাড়াতে হবে। এবং এই যে 1, 1, 1, 1, 1, 2, 3, 4, এটা আমি কিভাবে ঠিক করতে পারি? এটা হচ্ছে প্রত্যেকের নাড়ির গতির যে ছন্দটা, সেই ছন্দটা কিন্তু সমছন্দ। আমি যদি এটা নাড়ি দেখাটা কারোর কাছ থেকে একটু দেখে নিতে হবে, ডাক্তাররা যেভাবে নাড়ি দেখে, এইভাবে বাঁ হাতে যেখানে নাড়িটাকে বিট হয়, সেখানে যদি 3টে আঙুল দিয়ে ধরা হয়, চাপ দিয়ে ধরা হয়, তাহলে খানিকক্ষণ ধরার 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু যে নাড়ির গতিটা, যে দপ 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 দপ, এই যে ইয়েটা হচ্ছে, কম্পনটা হচ্ছে, ওইটাই হচ্ছে কিন্তু আমার নিজস্ব ছন্দ বা মাত্রা। অর্থাৎ আমার নাড়িটা যদি দেখি যে দপ 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 করছে, তাহলে আমার প্রথম ছন্দটাই হবে 1, 2, 3, 4 সা রে গা মা, বা বীজ মন্ত্রের ওই 4টে অক্ষর। এই যে ছন্দটা বা গতিটা, এটাকেই ধরে রেখে আমি এর ডাবল করব, এর চৌগুণ করব, এর 8 গুণ করব। তবে প্রথমেই নয়, ধীরে ধীরে, বিলম্বিত, মধ্য, দ্রুত, অতি দ্রুত। প্রথমে বিলম্বিত শুরু করেছি আমার নারীর গতি অনুযায়ী। আমি নারীটা দেখলাম দপ 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 এরকম করছে, তাহলে সা রে গা মা, সা রে গা মা, সা রে গা মা চলছে। বীজ মন্ত্রটা ঠিক এভাবেই হবে। সারে গামার জয় বীজ মন্ত্রটা চলে আসবে। এবার যখন এটাকে ডাবল করব, সারে গামা, সারে গামা, সারে গামা, সারে গামা, ওই বিট কিন্তু একই থাকছে, মাত্রাটা ডাবল হয়ে গেল। এবার যখন 4 গুণ হবে, তখন এই একই বিটে 1, 2, 3, 4 দপ 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 দপ, নারীর গতি। সারে গামা, 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 সারে গামা। বীজ মন্ত্রটা এরকম একবারে 4টে অক্ষর চলে আসবে। এরও ডাবল যখন হবে, চৌগুণের জায়গায় 8 গুণ হবে, তখন সারে গামা, 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 মানে 8 বার বলা হয়ে যাচ্ছে। বীজ মন্ত্রটাও ঠিক ওরকমই 8 বার উচ্চারণ হয়ে যাবে, কিন্তু মাত্রাটা কিন্তু ওই থাকবে, দপ 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 দপ, সারেগামা সারেগামা, সারেগামা সারেগামা, সারেগামা সারেগামা, সারেগামা সারেগামা। এইভাবে এটা যত তাড়াতাড়ি বলে ফেললাম, অভ্যাসটা কিন্তু এত তাড়াতাড়ি হবে না। প্রথমে ধীর স্থির ভাবে ওই যে দপ 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 দপ, 1, 2, 3, 4 সা রে গা মা, প্রথম প্রথম কিন্তু বীজ মন্ত্রটা এইভাবেই, এই বিলম্বিত লয়ে, সমছন্দে, সমতালে, সমমাত্রায়, এইভাবে বীজ মন্ত্রটা মনে মনে, জিভ নড়বে না, ঠোঁট নড়বে না, এইভাবে ধীরে 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 করতে হবে। এটা বিলম্বিত হলো, এটা মধ্যলয় যখন হলো তখন এর 2 গুণ, যখন দ্রুত লয় হলো তখন চৌগুণ, যখন অতি দ্রুত লয় হলো তখন 8 গুণ, মানে 8 বার, এক মাত্রাতে 8 বার বলা।
তাহলে এইভাবে এটাকে ধীরে 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 অভ্যাস করে করে যখন 1 গুণটা অভ্যাস হবে, তারপরে দ্বিগুণটাকে অভ্যাস করতে হবে, তারপরে 4 গুণটাকে অভ্যাস করতে হবে, তারপরে 8 গুণটাকে অভ্যাস করতে হবে। সেটা একদিনে কিন্তু নয়, ধীরে ধীরে সইয়ে সইয়ে যখন দেখা যাবে যে 2 গুণ করলে পরে হ্যাঁ আমার মস্তিষ্কে কোনো টেনশন আসছে না, ব্রেনে কোনো চাপ পড়ছে না, আজ্ঞাচক্রে কোনো চাপ পড়ছে না, স্নায়ুমণ্ডলীতে কোনো চাপ পড়ছে না, তখন বুঝতে হবে ওটা ঠিক আছে। কিন্তু এই দ্বিগুণ বা চৌগুণ বাড়াতে যে দেখা যায় যে খানিকক্ষণ বাদে শরীরের মনের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে, তখনই বুঝতে হবে যে স্নায়ু এবং মস্তিষ্ক কোষের উপর একটা চাপ পড়ছে, ওটা নিতে পারছে না, মানে ব্রেন এবং নার্ভ সিস্টেম তখনও তৈরি হয়নি। সুতরাং আবার কিন্তু তখন এই 1 গুণ থেকেই শুরু করতে হবে, করে করে সইয়ে 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 যখন যেটাতে দেখা যাবে যে হ্যাঁ মস্তিষ্ক কোষে এবং স্নায়ুমণ্ডলীতে খুব চাপ সৃষ্টি হচ্ছে না, বরং একটা আরামদায়ক ব্যাপার হচ্ছে, তখন বুঝতে হবে জিনিসটা ঠিক হচ্ছে। যখনই দেখা যাবে যে কোনো চাপ সৃষ্টি হচ্ছে, অস্বস্তি হচ্ছে, তখনই বুঝতে হবে ভুল হচ্ছে। তখন সাথে সাথে কিন্তু আবার মূল লয়ে, অর্থাৎ ওই যে দপ 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 দপ, সেখানে ফিরে যেতে হবে। এইভাবে ধীরে 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 অভ্যাস করলে পরে এবার ইষ্ট সেবা এবং ইষ্ট অনুরাগ থাকলে পরে কি হবে, জিনিসটা খুব সহজেই আয়ত্তে আসবে। ওই যে চাপ সৃষ্টিটা ওটা হতে চাইবে না, খুব তাড়াতাড়ি নার্ভ সিস্টেম এবং ব্রেন সেল ওটাকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এইভাবে করতে 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 এরপরে আরো গভীরের ব্যাপার আছে। করতে 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 মন যখন নামে একদম মার্জ হয়ে যাবে, লীন হয়ে যাবে, তখনই আসবে কিন্তু সেই সাবকনসিয়াস লেয়ার বা আনকনসিয়াস লেয়ার থেকে যে অনুভূতির যে জায়গাগুলো, সেগুলো তখন আসবে। সেগুলো যেমন যেমন আসবে সাধক নিজেই বুঝতে পারবে, এবং ঠাকুর সেই সম্পর্কে বলেও দেওয়া আছে। তো সেগুলো পরবর্তীতে আবার প্রসঙ্গক্রমে ধীরে ধীরে আসা যাবে, কারণ এটা একটা বিশাল সাবজেক্ট, বিশাল সিলেবাস। এটা কেবল শুরুয়াতটা বলা হলো। এইবার আশা করি আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন বন্দে পুরুষোত্তম।